আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা অনুশীলনী 3 থেকে 5 ও 6 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। আজ আমরা অনুশীলনী 3.5 থেকে 7 এবং 8 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস নোটটি পিডিএফ লিংক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাস নোটটি ডাউনলোড করে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, 7 নং প্রশ্ন বলছে নৌ ভ্রমণের জন্য 5,700 টাকার একটি ট্রলার ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। ক নং প্রশ্ন, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে? তাহলে ক নং প্রশ্নে আমাদের এখানে নির্ণয় করতে বলছে কত টাকা, অর্থাৎ আসল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মনে করি আসল সমান পি টাকা। দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল 5% সমান 5/100 টাকা ইকুয়াল 1/20 টাকা। সময় n ইকুয়াল 13 বছর। সবৃদ্ধি মূল a ইকুয়াল 990 টাকা। তাহলে আমরা জানি সরল মুনাফায় সবৃদ্ধি মূল a ইকুয়াল p ইন্টু 1 প্লাস nr, বা সবৃদ্ধি মূল 990 টাকা, আসল p, 1 প্লাস n এর মান হচ্ছে 13 ইন্টু আর হচ্ছে 1/20। তাহলে আমরা হিসাব করব। তাহলে 990 ইকুয়াল p ইন্টু 20 প্লাস 13 ডিভাইডেড বাই 20, বা 990 ইকুয়াল 33p ডিভাইডেড বাই 20। তাহলে p কে আমরা বাম পক্ষে নিয়ে আসি, বা 33p বাই 20 ইকুয়াল আমরা লিখতে পারি 990, বা p ইকুয়াল 990 ইন্টু 20 ডিভাইডেড বাই 33। তাহলে অতএব p ইকুয়াল, তাহলে 33 দ্বারা 990 কে ভাগ করলে আমরা পাই 30, তাহলে 30 দ্বারা 20 কে গুণ করলে আমরা পাই 600। তাহলে অতএব আসল 600 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নে বলছে ট্রলারে ভ্রমণ করা যাত্রী সংখ্যা এবং মাথাপিছু ভাড়া নির্ণয় করো। তাহলে ট্রলারে ভ্রমণ করা যাত্রী সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এই যাত্রী সংখ্যাটা ধরে নিতে হবে। খ নং প্রশ্নে আমরা মনে করি ট্রলারে ভ্রমণ করা যাত্রী সংখ্যা x জন এবং মোট যাত্রী সংখ্যা তাহলে যেহেতু 5 জন যাত্রী আসেনি, যার কারণে মোট যাত্রী সংখ্যা হবে x প্লাস 5 জন।
অতএব ট্রলারে ভ্রমণ করা যাত্রীর মাথা পিছু ভাড়া, তাহলে মোট ভাড়াকে যাত্রী সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা মাথা পিছু ভাড়া পাই। তাহলে মোট ভাড়া ছিল 5,700 টাকা, তাহলে যাত্রী সংখ্যা যেহেতু এক্স, তাহলে 5,700 বাই এক্স টাকাই হচ্ছে ট্রলারে ভ্রমণ করা যাত্রীর মাথা পিছু ভাড়া। তাহলে 5,700 বাই এক্স টাকা। অতএব মোট যাত্রীর মাথা পিছু ভাড়া তাহলে 5,700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 টাকা সমান 5,700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 টাকা। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে এখানে কোন মানটা বড় এবং কোন মানটা ছোট। তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখো, যেহেতু ট্রলার একই এবং ভাড়াও সেম, তাহলে যাত্রী সংখ্যা যেখানে বেশি ভাড়া সেখানে কম পড়বে, আর যাত্রী সংখ্যা যেখানে কম ভাড়া সেখানে বেশি হবে। তাহলে এই ভাড়াটার পরিমাণ হচ্ছে বেশি আর এই ভাড়াটার পরিমাণ হচ্ছে কম। তাহলে এবার এই দুটো ভাড়ার পার্থক্য হচ্ছে 3 টাকা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 5,700 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5,700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইকুয়াল 3, বা আমরা এখান থেকে 5,700 কমন নেই, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 ইকুয়াল 3। তাহলে এবার 5,700কে আমরা পক্ষান্তর করি, বা তাহলে আমাদের বাম পক্ষে থাকছে এক্স 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5। তাহলে আমাদের লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 5 আর লবের হিসাবে হবে এক্স প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল 3 ডিভাইডেড বাই 5,700, বা আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই, তাহলে এক্স দ্বারা গুণ করে দেই, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল, তাহলে 3 দ্বারা 5,700কে ভাগ করলে আমরা পাই 1 ডিভাইডেড বাই 1900। এবার 5 দ্বারা আমরা এটাকে আর গুণন করব, তাহলে বা 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল, তাহলে 1 ডিভাইডেড বাই 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 0,059। তাহলে এখন আমরা ব্যস্তকরণ করব, বা এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল 9,500। তাহলে ডান পক্ষ আমাদের শূন্য করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 9,500 ইকুয়াল 0। এবার উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে যেহেতু 9500, তাহলে 95 গুণ 100 হচ্ছে 9500, তাহলে আমরা লিখতে পারি 100x মাইনাস 95x মাইনাস 9500 ইকুয়াল 0। তাহলে আমরা x কমন নিলে পাই x প্লাস 100, এখান থেকে মাইনাস 95 কমন নিলে আমরা পাই x প্লাস 100 ইকুয়াল 0। তাহলে আমাদের উৎপাদক হবে x প্লাস 110 ইন্টু x মাইনাস 95 ইকুয়াল 0। তাহলে হয় x প্লাস 11100 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 100। তাহলে যাত্রী সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, তো যার কারণে ইহা গ্রহণযোগ্য নয়। অথবা x মাইনাস 95 ইকুয়াল 0,
তাহলে অতএব আমরা বলতে পারি x ইকুয়াল 95। তাহলে অতএব আমরা লিখতে পারি যে ট্রলারে ভ্রমণ করা যাত্রীর সংখ্যা 95 জন এবং মাথাপিছু ভাড়া তাহলে 5700 ভাগ 95 সমান, তাহলে আমরা একটু হিসাব করে দেখি। 5700 ভাগ 95, তাহলে 60 টাকা। যেহেতু আমাদের প্রশ্নে দুটো মান চাইছে, একটা হচ্ছে যাত্রী সংখ্যা আর একটা হচ্ছে মাথাপিছু ভাড়া, তাহলে আমাদের অ্যান্সার দুটো হবে, অর্থাৎ 95 জন একটা অ্যান্সার হবে আর 60 টাকা একটা অ্যান্সার হবে। তাহলে আমাদের দুই জায়গায় অ্যান্সার লিখতে হবে। আশা করি তোমরা 7 খ নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 7 গ নং প্রশ্নটি সমাধান করব। 7 গ নং প্রশ্নে বলছে ট্রলার ভাড়া দ্বিগুণ টাকার 5% হার মুনাফায় 12 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে গ নং প্রশ্নে দেওয়া আছে আসল P ইকুয়াল 5700 গুণ 2 টাকা সমান 00411 টাকা, 11400 টাকা। মুনাফার হার আর ইকুয়াল 5% সমান 5/100 টাকা সমান 1/20 টাকা এবং সময় n ইকুয়াল 12 বছর। তাহলে এখন আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল PNR। তাহলে P হচ্ছে 11400, N হচ্ছে 12, R হচ্ছে 1/20 টাকা। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই, তাহলে 00 বাদ গেল, 2 দ্বারা 12কে ভাগ করলে 6, তাহলে 6 দ্বারা গুণ করলে 6 0 0 4 6 24 4, 6 কে 6 2 8, 6 কে 6, তাহলে 6840 টাকা। তাহলে এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা হিসাব করব। তাহলে আমরা পরের পৃষ্ঠায় হিসাবটা করি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা I is equal to, আমরা জানি P into 1 plus R whole to the power n। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সবৃদ্ধি মূল। তাহলে এখান থেকে আমাদের আসল বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস পি। তাহলে আমরা পি কমন নিতে পারি। পি কমন নিলে আমরা পাই 1 plus R to the power n minus 1। তাহলে এবার আমরা মান বসাই দিব। তাহলে পি এর মান হচ্ছে 11400 ইন্টু, তাহলে 1 প্লাস আর এর মান হচ্ছে 1/20, এন এর মান 12 মাইনাস 1। এখন 11400 এখানে হিসাব করলে আমরা পাই 21/20 হোল টু দি পাওয়ার 12 মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 11400 ইন্টু, তাহলে এখানে হিসাব করি 21 ডিভাইডেড বাই 20 হোল টু দি পাওয়ার 12 ইকুয়াল 1.795856 তাহলে এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি পুরাটাই আমরা লিখব, ঠিক আছে।
তাহলে 1.79585632 মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 11,400 গুণ 0.79585632 তাহলে এটা পুরোটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে যদি আমরা এখানকার 4 ডিজিট পর্যন্ত নেই, অথবা যেহেতু এখানে 5 আছে তাহলে শেষের ডিজিটের সাথে যদি 1 যোগ করি, তাহলে উভয় ক্ষেত্রেই আমাদের রেজাল্টে সামান্য কম বেশি হয়। তো যার কারণে কিছু টিচার তোমার এই অবস্থায় মার্কস দিবে না, যার কারণে আমরা এই ইররটা এড়ানোর জন্য সম্পূর্ণ যে রেজাল্টটা আছে সেটাই লিখব। তাহলে ওই রেজাল্টে আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে এবার আমরা গুণ করি। তাহলে -1 করতে বলছে, এই জন্য -1, তাহলে ইন্টু 11,400 ইকুয়াল, তাহলে এখানে আমাদের দশমিকের পরে 2 ঘর নিলে চলবে, যেহেতু এটা আমাদের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 9072.76। তাহলে আশা করি তোমরা চক্রবৃদ্ধি মুনাফার এই ফ্র্যাকশন হিসাবটা সবাই বুঝতে পারছো। তাহলে যেহেতু এটা চক্রবৃদ্ধি মুনাফার হিসাব ছিল, যার কারণে আমরা টাকা কথাটা লিখে দেব। তাহলে অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তাহলে 9072.76 বিয়োগ 6,840 টাকা সমান, তাহলে 9072.76 বিয়োগ 6,840 ইকুয়াল 2,232.76 টাকা। 2,232.76 টাকা। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 7-এর গ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এখন আমরা 8 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 8 নং প্রশ্নে বলছে কতকগুলো কলা টাকায় 2YT দরে বিক্রয় করায় Y% লাভ হয়। ক নং প্রশ্নে একটা বহুপদী দেওয়া আছে, এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে যেহেতু এটি একটি বহুপদী, যার কারণে আমরা ধরে নিব যে ধরি f of p is equal to p cube plus 3p plus 36। এবার আমাদের এই p এর স্থলে এমন একটি মান নিতে হবে যেন এই বহুপদীটির মান 0 হয়ে যায়। তাহলে এই মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে নির্ণয় করতে পারি। তাহলে আগে আমরা দেখি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এই মানটা নির্ণয় করতে হয়। প্রথমে আমরা মোড অপশনে যাব। মোড অপশন থেকে 5 নম্বর অপশন দেখো ইকিউএন অর্থাৎ ইকুয়েশন, এই 5 নং অপশনটা আমরা সিলেক্ট করব। তাহলে ক্যালকুলেটরে 5 প্রেস করব। এবার আমাদের ফরম্যাটের সাথে আমরা মিলাবো যে কোন ফরম্যাটের সাথে মিলে। তাহলে এখানে 4 নাম্বার ফরম্যাট অর্থাৎ ax³ + bx² + cx + d = 0, তাহলে এই ফরম্যাটের সাথে মিলে, যার কারণে আমরা 4 প্রেস করব। এবার আমরা মান ইনপুট দেব, যেহেতু p³ এর সহগ হচ্ছে 1, যার কারণে আমরা +1 লিখলাম। এরপর p² এর সহগ নাই, অর্থাৎ p² আমাদের এখানে অনুপস্থিত, যার কারণে p² এর সহগ হবে 0। p এর সহগ হচ্ছে 3, তাহলে আমরা c এর জায়গায় লিখব 3, এবং আমাদের ধ্রুবপদ হচ্ছে 36 + 36, তাহলে আমরা শুধুমাত্র 36 লিখব। এবার ইকুয়াল প্রেস করলে আমাদের রেজাল্ট চলে আসলো। তাহলে কি আমরা p এর স্থলে -3 বসালে আমাদের বহুপদীটির মান 0 হবে। তাহলে আমরা লিখি যে এখন f of -3 is equal to -3 whole cube plus 3 into -3 plus 36।
তাহলে -27 -9 প্লাস 36, তাহলে আমরা লিখতে পারি +36 -36 ইকুয়াল 0। তাহলে যেহেতু f অফ -3 ইকুয়াল 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে অতএব p প্লাস 3 f অফ p এর একটি উৎপাদক। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশিদের হিসেবটা করতে হবে। প্রদত্ত রাশি সমান p কিউব প্লাস 3p প্লাস 36। তাহলে সেকেন্ড লাইন আমরা ফাঁকা রাখবো। থার্ড লাইনে আমরা যে উৎপাদকটা পেয়েছি অর্থাৎ p প্লাস 3, তাহলে p প্লাস 3 লিখলাম। এখন p এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন আমরা p কিউব পাই। তাহলে p স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই p কিউব প্লাস 3p স্কয়ার। তাহলে প্রদত্ত রাশিতে আমার p স্কয়ারের কোনো মান নাই, যার কারণে এই মানটা সম্পূর্ণ বাদ দিতে হবে অর্থাৎ -3p স্কয়ার। তাহলে আবার আমরা p প্লাস 3 লিখব। এবার আমরা -3p স্কয়ারকে মিলাবো। তাহলে -3p দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাই -3p স্কয়ার -9p। এখন এখানে আছে +3p, এখানে -9p, তার মানে -9p এর সাথে এমন কোনো সংখ্যা যোগ করতে হবে যেন আমরা +3p পাই। তাহলে -9p এর সাথে 12p যোগ করলে আমরা পাই +3p। তাহলে এখন আমরা আবার p প্লাস 3 লিখব। তাহলে 12p এবার মিলাতে হবে। তাহলে যার কারণে আমরা +12 দ্বারা যদি গুণ করি তাহলে পাই 12p, আর 3 এর সাথে গুণ করলে পাই 36, অর্থাৎ আমাদের প্রদত্ত রাশি আর এই মানটা এখন একই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি p প্লাস 3। p প্লাস 3 কমন নিলে আমরা পাই p স্কয়ার মাইনাস 3p প্লাস 12। যেহেতু p স্কয়ার মাইনাস 3p প্লাস 12 এটিকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যার কারণে এটি আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 8 এর ক নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। তাহলে এখন আমরা 8 এর খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নে বলছে 3y% ক্ষতিতে কলাগুলোর বিক্রয় মূল্য 20y টাকা কম হলে মোট কলার সংখ্যা কত হবে। তাহলে আমাদের যেহেতু মোট কলার সংখ্যা নির্ণয় করতে বলছে, যার কারণে সর্বপ্রথম আমাদের কলাগুলোর মোট বিক্রয় মূল্য জানতে হবে। ঠিক আছে, আর মোট বিক্রয় মূল্য জানার জন্য আগে আমাদের কলাগুলোর ক্রয় মূল্য জানতে হবে। তো যার কারণে খ নং প্রশ্নে আমরা ধরে নিব যে কলাগুলোর ক্রয় মূল্য x টাকা। যেহেতু কলাগুলো বিক্রয় করায় y% লাভ হয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে y% লাভে কলাগুলোর বিক্রয় মূল্য x প্লাস x এর y% টাকা। তাহলে আমরা লিখতে পারি x প্লাস x এর y/100 টাকা। তাহলে x প্লাস xy/100 টাকা। তাহলে আমরা যোগ করলে পাই 100x প্লাস xy ডিভাইডেড বাই 100 টাকা। আবার প্রশ্নে যেহেতু বলছে যে 3y% ক্ষতিতে কলাগুলো বিক্রয় করলে বিক্রয় মূল্য 20y টাকা কম হয়, তো যার কারণে এবার আমাদের 3y% ক্ষতিতে কলাগুলোর বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি যে 3y% ক্ষতিতে কলাগুলোর বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে x মাইনাস x এর 3y% টাকা।
তাহলে এটি সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস 3xy ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পাই 100x মাইনাস 3xy ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 100x প্লাস xy ডিভাইডেড বাই 100 মাইনাস 100x মাইনাস 3xy ডিভাইডেড বাই 100 ইকুয়াল 20y, বা তাহলে আমরা হিসাব করলে পাই 100x প্লাস xy মাইনাস 100x প্লাস 3xy ইকুয়াল 20y। তাহলে এবার 100কে আমরা আর গুণন করে দিব। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই 4xy ইকুয়াল, তাহলে 100 ইন্টু 20 অর্থাৎ 2000, তাহলে y। এখন আমাদের নির্ণয় করতে হবে যেহেতু x, তাহলে আমরা x কে বাম পক্ষে রাখবো। তাহলে আমরা লিখতে পারি বা x ইকুয়াল 2000y ডিভাইডেড বাই 4y। তাহলে অতএব x ইকুয়াল আমরা লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে 500। তাহলে অতএব কলাগুলোর ক্রয় মূল্য 500 টাকা। যেহেতু আমরা কলাগুলোর ক্রয় মূল্য পেয়ে গেছি, এবার আমরা কলাগুলোর বিক্রয় মূল্য হিসাব করতে পারব। তাহলে y% লাভে কলাগুলোর বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য হবে 100 ইন্টু 500 প্লাস 500y ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা 500 কমন নিতে পারি। তাহলে 500 যদি কমন নেই, তাহলে আমরা লিখতে পারি যে 100 প্লাস y ডিভাইডেড বাই 100 সমান 5 ইন্টু 100 প্লাস y। তাহলে যেহেতু এটা হচ্ছে বিক্রয় মূল্য, যার কারণে আমাদের লিখতে হবে টাকা। তাহলে এটি হচ্ছে মোট কলার বিক্রয় মূল্য, তাই না? আর আমাদের প্রশ্নে বলছে যে 1 টাকায় বিক্রয় হয়েছিল 2yt কলা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 1 টাকায় বিক্রয় হয় 2yt কলা। তাহলে এই টাকাটায় কতটি কলা বিক্রয় হবে? তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 100 প্লাস y, আমি ডট ইউজ করছি। তাহলে টাকায় বিক্রয় হয় 5 ইন্টু 100 প্লাস y ইন্টু 2yt কলা। এর অর্থ হচ্ছে 10y ইন্টু 100 প্লাস yt কলা। তাহলে আমাদের মোট কলার সংখ্যা, অতএব মোট কলার সংখ্যা 10y ইন্টু 100 প্লাস yt। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 8 এর খ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 8 এর গ নং প্রশ্নটি সমাধান করব। 8 এর গ নং প্রশ্ন বলছে উপরোক্ত তথ্যের আলোকে s% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে?
তাহলে আমাদের প্রশ্নে বলছে যে 2YT কলার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা যখন আমাদের লাভ হয় Y%। ঠিক আছে, তাহলে এবার আমাদের লাভ করতে হবে S%, যার কারণে আমাদের একটি কলা দিয়ে হিসাবটা করতে হবে। তাহলে গ নং প্রশ্নে আমরা ধরে নিব একটি কলার ক্রয় মূল্য X টাকা। তাহলে এখন Y% লাভে 2YT কলার বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে অতএব একটি কলার বিক্রয় মূল্য (1/2y) টাকা সমান 1/2y টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য সমান লিখতে পারি ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 1/2y টাকা, আর ক্রয় মূল্য X টাকা, লাভ হচ্ছে X এর Y%। তাহলে আমরা লিখতে পারি যে বা 1/2y ইকুয়াল X প্লাস XY/100, বা আমরা লিখতে পারি 1/2y ইজ ইকুয়াল টু, তাহলে 100x প্লাস XY ডিভাইডেড বাই 100। যেহেতু আমাদের একটি কলার ক্রয় মূল্য অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে, যার কারণে আমরা এখানে লব থেকে x কমন নিব। তাহলে আমরা লিখতে পারি 1/2y ইজ ইকুয়াল টু x কমন নিলে 100 প্লাস y ডিভাইডেড বাই 100। তাহলে x কে আমরা বাম পক্ষে নিব, বা x ইন্টু 100 প্লাস y ডিভাইডেড বাই 100 ইকুয়াল 1/2y, বা x ইকুয়াল আমরা লিখতে পারি 100 ডিভাইডেড বাই 2y ইন্টু 100 প্লাস y। তাহলে 2 দ্বারা 100 কে ভাগ দিলে কত হয়? 50। তাহলে অতএব x ইকুয়াল 50 ডিভাইডেড বাই y ইন্টু 100 প্লাস y। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য 50 ডিভাইডেড বাই y ইন্টু 100 প্লাস y টাকা। তাহলে যেহেতু আমরা একটি কলার ক্রয় মূল্য নির্ণয় করতে পারছি, তাহলে এখন আমরা S% লাভে একটি কলার বিক্রয় মূল্য হিসাব করব। তাহলে S% লাভে একটি কলার বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্যটা আগে লিখে ফেলি। তাহলে ক্রয় মূল্য ছিল 50 ডিভাইডেড বাই y ইন্টু 100 প্লাস y। তাহলে এর সাথে যোগ হবে ক্রয় মূল্যের S%। তাহলে আমরা লিখতে পারি 50 ডিভাইডেড বাই y ইন্টু 100 প্লাস y এর S% টাকা। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই 50 ডিভাইডেড বাই y ইন্টু 100 প্লাস y প্লাস 50 ডিভাইডেড বাই y ইন্টু 100 প্লাস y এর
এস বাই 100 টাকা। তাহলে এখানে 50 দ্বারা 100কে ভাগ করলে কত হয়? 2। তাহলে আমরা লিখতে পারি 50 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100 প্লাস ওয়াই প্লাস এস ডিভাইডেড বাই 2y ইন্টু 100 প্লাস ওয়াই টাকা। তাহলে হিসাব করলে আমরা পাই 2y ইন্টু 100 প্লাস ওয়াই, তাহলে লবে আমরা পাচ্ছি 100 প্লাস এস টাকা। তাহলে এটি হচ্ছে S% লাভে একটি কলার বিক্রয় মূল্য। তাহলে এত টাকায় বিক্রয় করতে হয় একটি কলা, তাহলে 1 টাকায় আমাদের কয়টি কলা বিক্রয় করতে হবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 100 প্লাস এস ডিভাইডেড বাই 2y ইন্টু 100 প্লাস ওয়াই টাকায় বিক্রয় করতে হয়, এভাবে লিখতে পারি যে 100 টাকায় কলা বিক্রয় করতে হয় একটি, অতএব 1 টাকায় কলা বিক্রয় করতে হয় তাহলে 2y ইন্টু 100 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100 প্লাস এস টি। তাহলে যেহেতু জায়গা নেই যার কারণে আমি একবারেই লিখলাম, তাহলে তোমরা এটাকে 1 বাই এটা লিখবা, তাহলে 1 ডিভাইডেড বাই এই টাকাটা, তাহলে সেটা থেকে হিসাব করলে আমরা এটা পাবো, অর্থাৎ 2y ইন্টু 100 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 100 প্লাস এস টি। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 8-এর গ নং সমাধানটি সবাই বুঝতে পারছো। তাহলে 8-এর গ নং প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে আমাদের অনুশীলনী 3-এর সৃজনশীল পাঠ আলোচনা শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা নতুন অনুশীলনী শুরু করব ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।